Hi dear students, respective parents and viewers, how are you? Hope that you are well. I am well by the grace of Almighty Allah. Everybody take my salam. Assalamu alaikum. I am AKM Bozlul Haq, assistant teacher, Maniganj Model High School. Everybody come to join online class organized by Maniganj Model High School. Dear students, today I am going to discuss with you about tense class 6 to 8. At first, we have to know what is tense. Tense has come from Latin word tempus. Tempus means time. So we can give the definition of tense on this word. What is the definition of tense? The definition of tense, the time of accomplishing any action of a verb is called tense. Dear students, tense mainly three kinds. One of them present tense, number two past tense, and number three future tense. Each tense divided into four parts. There, number one present indefinite tense, number two present continuous tense, number three present perfect tense, and number four present perfect continuous tense. Dear students, like as present indefinite tense, we can divide it past tense into four parts, such as number one past indefinite tense, number two past continuous tense, number three past perfect tense, and number four past perfect continuous tense. We can also divide it to the future tense same as four parts, like as number one future indefinite tense, number two future continuous tense, number three future perfect tense, and number four future perfect continuous tense. Dear students, if we have to gain knowledge about tense, then we have confirmed good result in our every grammatical terms. So বন্ধুরা, তাহলে আমরা এই টেন্স এর কিছু নিয়ম আজকে দেখি। চলো। Dear students, তাহলে চলো আমরা টেন্সের গঠন সম্পর্কে জেনে নিই। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জানব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায়। কতগুলো অলংকার আছে যে অলংকারগুলোর মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি লক্ষ্য করি বাংলা বাক্যে হয়, হই, হও, আছে, আসি, আসো, অথবা বর্তমানকালে কর্তা কোনো কাজ করে বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা এখানে যে ছয়টা অলংকার দিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ছয়টা অলংকার অবশ্যই থাকবে এবং এই ছয়টি অলংকার দেখে আমরা বুঝতে পারবো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন আমরা নিয়মগুলো দেখি। নিয়ম নং 1, বর্তমানকালে কর্তা স্বয়ং বা নিজে বোঝালে আমাদের গঠনটা কীরূপ হয়। আমরা প্রথমেই বাক্যের সাবজেক্টটা বসাবো প্লাস এম অথবা ইজ অথবা আর বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর যদি অতিরিক্ত কিছু অংশ থাকে এক্সটেনশন সেটা আমরা বসাতে পারি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। নাম্বার 1, আমি হই একজন ছাত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো এখানে হই কথাটা আছে, যা আমি চিনিবার উপায়ের মধ্যে হই কথাটা দিয়েছি। তাহলে আমরা এই হই কথাটা দেখে এটি চিনতে পারলাম প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা একটু গঠনের দিকে লক্ষ্য করি, প্রথমে বসাতে হয় সাবজেক্ট। সাবজেক্ট বাংলায় বলে কর্তা। অনেকে যদি আমরা কর্তা না চিনি, তাহলে বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু বন্ধুরা আমরা সাবজেক্টটা পেতে পারি। কে ছাত্র? আমি ছাত্র, তাহলে আমি হলো সাবজেক্ট। আই বসালাম গঠন অনুসারে। তারপর কিন্তু এখানে দিয়েছি এম অবলিক ইজ অবলিক আর। তোমরা অবশ্যই জানো আয়ের পরে সবসময় অক্সিলিয়ারি ভার্ব এম বসে, যার ফলে আই এম দিলাম এবং সর্বশেষে আছে অবজেক্ট। এখানে একজন স্টুডেন্ট হলো অবজেক্ট, তাহলে আই এম এ স্টুডেন্ট। আশা করি বন্ধুরা 1 নম্বর নিয়মটি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা এই 1 নং নিয়মকে যদি প্রশ্নবোধকে করতে চাই, তাহলে আমাদের এই বাক্যটাকে কি করতে হবে? তাহলে তোমরা আমার সাথে সাথে একটু লিখে নাও। 1 নং নিয়মকে প্রশ্নবোধক করতে হলে কর্তার পূর্বে এম অবলিক ইজ অবলিক আর বসাতে হবে এবং বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি শিক্ষার্থী বন্ধুরা। তুমি কি একজন বিমান চালক? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কাজেই বাক্যটা যখন আমরা ইংলিশে গঠন করব, তখনও এই বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তুমি কি, এই কি দিয়ে বাক্যটাকে প্রশ্নবোধক করা হয়েছে। তাহলে আমরা এখানে লিখেছি 1 নং নিয়মকে প্রশ্নবোধক করতে হলে কর্তার পূর্বে এম অবলিক ইজ অবলিক আর বসাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো সাবজেক্ট ইউ এর পরে আর বসে, কাজেই এই আরটাকে যদি আমরা ইউ এর আগে নিয়ে আসি, তাহলেই কিন্তু প্রশ্নবোধক বাক্যে এটা পরিণত হবে। আর ইউ এ স্টুডেন্ট, এখানে কিন্তু কোশ্চেন মার্কস অবশ্যই দিতে হবে। আশা করি বন্ধুরা তোমরা 1 নম্বর নিয়মকে প্রশ্নবোধক করার নিয়মটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি এই 1 নং নিয়মকে নাবোধক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বন্ধুরা তোমরা একটু লিখে নাও, শুধু নাবোধক। 1 নং নিয়মকে নাবোধক করতে হলে কর্তার পর
কর্তার পর, অ্যামেন্ট অবলিক আরেন্ট অবলিক ইজেন্ট বসাতে হবে। যেমন সে একজন কৃষক নয়। তাহলে বন্ধুরা এখানে নয় দিয়ে নাবোধক বোঝানো হয়েছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো হি ইজেন্ট, হি ইজেন্ট এ ফার্মার, ফার্মার। অবশ্যই তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ বন্ধুরা। তাহলে আমরা এখন 2 নাম্বার নিয়মে চলে যাই। নিয়ম নং 2, নিয়ম নং 2। 2 নাম্বার নিয়মটা আমি বোর্ডে লিখি, তোমরা আস্তে আস্তে আমার সাথে লিখে নাও। বর্তমানকালে কর্তা স্বয়ং বা নিজে বোঝানো সত্ত্বেও কর্তার পূর্বে অবস্থান থাকিলে কমা গঠনটা আমরা লিখে নেই দেয়ার প্লাস ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস অবস্থান। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। বনে একটি বাঘ আছে। বন্ধুরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় এটি তোমাদের মনে আছে, সেখানে আছে এই কথাটা দিয়েছিলাম অলংকার হিসেবে। যেহেতু এই বাক্যের মধ্যে আছে এই কথাটা আছে, কাজেই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই নিয়মটি 2 নাম্বার নিয়মে কিভাবে পড়ল। বর্তমানকালে কর্তা স্বয়ং বা নিজে বোঝানো সত্ত্বেও কর্তার পূর্বে অবস্থান থাকিলে গঠনটা লিখেছি দেয়ার যোগ ইজ অবলিক আর যোগ সাবজেক্ট যোগ অবস্থান। বনে একটি বাঘ আছে, বন, এখানে কর্তা হলো একটি বাঘ, কিন্তু একটি বাঘ আছে কোথায়? বনে। এই অবস্থানটা কর্তার পূর্বে থাকার কারণে এটি কিন্তু বন্ধুরা 1 নাম্বার নিয়ম দিয়ে করা যাবে না। যে গঠনটা এখানে লিখে দিয়েছি দেয়ারের গঠন, সেটি দিয়ে করতে হবে। তাহলে আমরা এটা দেখি কি হয়। দেয়ার একটি বাঘ, তাহলে দেয়ার ইজ এ টাইগার, তারপর আমরা গঠনে দিয়েছি অবস্থান ইন দ্য ফরেস্ট, নিশ্চয় বন্ধুরা 2 নম্বর নিয়মটা তোমরা বুঝতে পেরেছ।
এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 3 নাম্বার নিয়মটা। নিয়ম নং 3, বর্তমানকালে কর্তার কোনো কিছু আছে বোঝালে গঠনটা লিখে নাও। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। তাহার একটি কলম আছে। বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করি কর্তার বর্তমানকালে কোনো কিছু আছে এইরূপ বুঝিয়েছে, যা আমাদের 3 নাম্বার নিয়মে পড়ে যায়। এর জন্য এই বাক্যটাকে 3 নাম্বার যে গঠনটা আমি দিয়েছি সেই গঠন অনুসারে করতে হবে। সাবজেক্ট হি, এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ এ পেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে প্রশ্ন থাকতে পারে হি অর্থ সে, আর তাহার এটির ইংরেজি হলো হিজ, কিন্তু এখানে হিজ হ্যাজ এ পেন এটি কেন বসলো না? এটি বসলো না কেসের জন্য। আমরা জানি কেস মূলত 4 প্রকার। 1 নাম্বার হলো নমিনেটিভ কেস, 2 নাম্বার হলো অবজেক্টিভ কেস, 3 নাম্বার হলো পসেসিভ কেস এবং 4 নাম্বার হলো ভকেটিভ কেস। এখানে যদি তোমরা লক্ষ্য করো যে তাহার ইংরেজি আমাদের কেসের ছকে ছিল হিজ, কিন্তু এখানে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি হি, কারণ হিজ ছিল পজিটিভ কেস। পজিটিভ কেস কখনো বাক্যের কর্তা হিসেবে বসতে পারে না। তাহলে কাকে বসাবো আমরা? পজিটিভ কেস হিজ এর যে নমিনেটিভ কেস হি, সে বাক্যের কর্তা হিসেবে বসলো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন নিয়ম 4টা দেখি। নিয়ম নং 4, বর্তমানকালে কর্তা কোনো কাজ করে বুঝালে। বর্তমানকালে কর্তা কোনো কাজ করে বোঝালে আমাদের গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম VERB, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম PRESENT, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে সেটা আমরা সবার শেষে নামাবো এক্সটেনশন।
আমরা এখানে একটা উদাহরণ দেখি। সে স্কুলে যায়, স্কুলে যায়। সাবজেক্ট হলো এখানে হি গোজ টু স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল অনলি গো, কিন্তু এখানে আমরা গো ভার্বের সাথে ইএস যোগ করেছি। এখন এটা কেন করেছি সেটার একটু নিয়মটা আমি মুখে বলে দিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তো আজ এই পর্যন্তই। যাবার আগে তোমরা খাতায় বাড়ির কাজগুলো তুলে নাও। এক নম্বর, সে আমার চাচাতো ভাই। নাম্বার 2, আমি তোমাকে চিনি। নাম্বার 3, আমার একটি সাদা গাড়ি আছে। নাম্বার 4, আকাশে অনেক তারা আছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।